সুপ্রিয় শিক্ষার্থী, টুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, টুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তোমাদেরকে জানাচ্ছি ব্যবসায় শিক্ষা শাখার অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় 6, নেতৃত্ব। আজকে আমরা নেতৃত্বের যে বিষয়টি বিস্তারিত আলোচনা করব তা হলো নেতৃত্ব বিকাশের প্রতিবন্ধকতা। অর্থাৎ মানুষ যে নেতৃত্ব দেয় বা যিনি নেতা তিনি যে নেতৃত্ব প্রদান করেন এবং নেতৃত্ব প্রদান করতে গিয়ে তিনি যে সকল প্রতিবন্ধকতা বা যে সকল সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো নেতৃত্ব বিকাশের প্রতিবন্ধকতাগুলো তোমরা বলতে পারবে, কখন বলতে পারবে এবং কখন শিখতে পারবে। যদি আজকের এই পাঠটি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এবং বই থেকে আবার সেগুলো ভালো করে পড়ে নাও, তাহলেই তোমরা কিন্তু এই নেতৃত্ব বিকাশের যে প্রতিবন্ধকতা আছে বা সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সুন্দর করে বলতে এবং লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল পাঠে চলে যাই। আজকে আমরা বলছি যে নেতৃত্ব বিকাশের প্রতিবন্ধকতা বা সমস্যা। দেখো, এখানে নেতৃত্ব বিকাশের প্রতিবন্ধকতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার নেতার নিজস্ব সমস্যা, 2 অধস্তন জনশক্তির সমস্যা, 3 প্রাতিষ্ঠানিক সমস্যা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখো যে নেতা কখনো জন্মগ্রহণ থেকেই কিন্তু নেতা হয়ে সৃষ্টি হয় না, বরং মানুষের মধ্যে হতেই কিন্তু নেতা বেরিয়ে আসে। নেতার এর আগে আমরা বলেছিলাম নেতার কিছু গুণাবলী আছে, অর্থাৎ একজন নেতার কিছু গুণাবলী আছে, অপরদিকে একজন নেতার কিন্তু কিছু সমস্যা থাকে বা দোষ থাকে বা নেতৃত্ব পর্যায়ে সিঁড়ি থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় দেখা যায় ষড়যন্ত্র, অসহযোগিতা ইত্যাদি নেতৃত্ব বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়। একটা প্রতিষ্ঠানে মনে করে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে যোগ্য নেতা বা ব্যবস্থাপক গড়ে ওঠার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা আবার লক্ষ্য করা যায়। তাই নেতৃত্ব বিকাশ কিন্তু সবসময় ফলপ্রসূ হবে এমনটা কথা না। নেতৃত্ব অনেক সময় এই কারণে গেছে নেতৃত্ব বিকাশে বাধাগ্রস্ত হয়ে থাকে। আমরা বলছি যে এই বাধাগ্রস্তটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত নেতার নিজস্ব সমস্যা, দ্বিতীয়ত অধস্তন জনশক্তি সমস্যা, 3 নাম্বার প্রাতিষ্ঠানিক সমস্যা। তো 1 নাম্বার দেখো নেতা বা ক নাম্বার বা প্রথমত যেটা বলছি আমরা নেতার নিজস্ব সমস্যা। সেই নেতার নিজস্ব সমস্যা মানে কি, যে নেতার নিজস্ব অদক্ষতা, অযোগ্যতা, অভিজ্ঞতা এবং মানবীয় বিভিন্ন দুর্বলতা থেকে সৃষ্ট সমস্যাকেই নেতার নিজস্ব সমস্যা বলা হয়। এরূপ সমস্যা কিন্তু অন্যের দ্বারা সৃষ্টি হয় না। এখানে নেতৃত্বের আসনে বসতে কাউকে যেমনই বাধা দেয়, তেমনি কোনোভাবে নেতৃত্ব আসনে আসীন হলেও কার্যকর নেতৃত্ব প্রদান করতে কিন্তু সে পারে না। কেন পারে না? তার মধ্যে যে নিজস্ব দুর্বলতাগুলো আছে, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে নিজস্ব অদক্ষতা, অযোগ্যতা, অনভিজ্ঞতা ইত্যাদি। এখন আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত, এই নেতার নিজস্ব সমস্যা, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, নেতার নিজস্ব সমস্যা অর্থাৎ গুড লিডার হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু নেতার মধ্যে অনেক সময় থাকে না। যেমন নেতৃত্বের অদক্ষতা। নেতৃত্বের অদক্ষতা মানে কি, যে একজন নেতার জন্য কম বেশি 3 ধরনের দক্ষতার প্রয়োজনের কথা
বলা হয় সাধারণত। 1 নম্বর কারিগরি দক্ষতা, 2 নম্বর মানব সম্পদ সম্পর্কে দক্ষতা, 3 নম্বর ধারণাগত দক্ষতা। এরূপ দক্ষতার অভাবে একজন নেতাকে অনেক ক্ষেত্রে কার্যকর নেতৃত্ব দানে কিন্তু বাধাগ্রস্ত হন বা ব্যর্থ হন। তাহলে এই যে যিনি নেতৃত্ব দিবেন তিনি যদি অদক্ষ হন তাহলে কি নেতৃত্ব বিকাশ করতে পারবে? অবশ্যই পারবে না, তাই না প্রিয় শিক্ষার্থী? তারপরে দেখো 2 নম্বর যে অহমিকা বোধ। অহমিকা বোধ বলতে আমরা কি বুঝি? যে আমরা দেখি না মানুষের মধ্যে অনেক সময় অহংকার, যে অহংকারটা কাজ করে, এই অহংকার বোধটা কিন্তু মানুষকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায়। যে নেতৃত্বের সঙ্গে ক্ষমতা সম্পর্কিত। এখন ক্ষমতা একজনকে দেয়া হলো, সে ক্ষমতা পাওয়ার পর যদি মনে করে যে আমি অনেক কিছু হয়েছি, আমি অনেক কিছু পেয়েছি, অন্যরা আমার কাছে তুচ্ছ, এরকম যদি অহংবোধ তার মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু সে কিন্তু ভালো নেতৃত্ব দিতে পারবে না। যেমন দেখো উচ্চ ক্ষমতা এবং পদমর্যাদা অনেক সময় নেতার মনে অহংবোধ সৃষ্টি করে। ফলে কি হয়? অধস্তনদের কথা ও কাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন, মানে তার যে সাবঅর্ডিনেট আছে তারা যদি কিছু বলে, এই তুমি কি জানো, আমি সব জানি, এরকম একটা ভাব তার মধ্যে কিন্তু সবসময় কাজ করে। এখন এই পর্যায়ে নেতা আবার কি হয়? স্বেচ্ছাচারী হয়। স্বেচ্ছাচারী বোঝো? তার মধ্যে ডিক্টেটরশিপ অর্থাৎ কি স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হয়। ফলে নেতৃত্ব বিকাশ করতে পারে না। তারপরে দেখো 3 নাম্বার ক্ষমতা প্রদর্শনের মনোভাব। ক্ষমতা প্রদর্শন মানে কি? নেতার মধ্যে ক্ষমতা প্রদর্শনের একটা মানসিকতা অনেক সময় কিন্তু কাজ করে। অর্থাৎ যাকে ক্ষমতা দেওয়া হয় সে কিন্তু সেই ক্ষমতাটা প্রয়োগ করার জন্য চিন্তা করে, কিন্তু এখানে নেতা কিভাবে ক্ষমতাটা ইউটিলাইজ করবে, কিভাবে তার অধস্তনদের সাথে ভালো ব্যবহার করবে, এটা তার মধ্যে থাকে না। ফলে কি হয়? যে প্রয়োজন অতিরিক্ত নির্দেশ দান, অধস্তনদের কাজে অহেতুক হস্তক্ষেপ করা, অহেতুক হুমকি প্রদান করা, ভীতি সৃষ্টি করা ইত্যাদির মাধ্যমে নেতা কাজ আদায় এবং নিজস্ব ক্ষমতা প্রদর্শন করতে চায়। ফলে কি হয়? অধস্তনদের মনোবলের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছো। এবার দেখো 4 নাম্বার দায় এড়ানোর মনোভাব। কর্তৃত্বের সাথে দায়িত্ব কিন্তু আবার কে সম্পৃক্ত। যাকে কর্তৃত্ব দেওয়া হয় তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়, কারণ দায়িত্ব না দিলে সে কর্তৃত্বটা প্রয়োগ করতে পারে না। অনেক ক্ষেত্রে নেতা কর্তৃত্ব ভোগ করতে চান কিন্তু দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়। এর ফলে কি হয়? নিজের দায়কে অধস্তনদের উপর চাপিয়ে দেয়। অর্থাৎ সে দায়িত্ব নিয়ে যখন কাজটা করবে, কাজটা না করে সে ক্ষমতার বলে কাজটা যখন করতে যায় তখন কি হয়? অধস্তনরা সেই কাজটা করতে গিয়ে ভুল ত্রুটি হলে তখন সমস্ত দায় দায়িত্ব নেতা কি করে? অধস্তনদের উপর চাপিয়ে দেয়। এতে অধস্তনদের কাছে নেতার কি হয়? ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষুণ্ণ হয়। অন্যদিকে ঝুঁকি গ্রহণের মানসিকতা হারানোর ফলে নেতার পক্ষে কার্যকর নেতৃত্ব দান সম্ভব হয় না। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 5 নাম্বার বিষয়টি দেখি যে অতি আবেগ। কখনো কখনো নেতা অতি আবেগপ্রবণ হয়ে যায়। কি হয়? অতি আবেগপ্রবণ হয়ে যায়। কোনো মানুষই কেন আবেগপ্রবণ হয়ে যায়? দেখো, যে কোনো মানুষই কিন্তু আবেগের ঊর্ধ্বে নয়, কিন্তু একজন নেতাকে আবেগের ঊর্ধ্বে উঠে যুক্তি এবং বাস্তবতার অধিক গুরুত্ব আরোপ করতে হয়। অথচ পদমর্যাদার কারণেই আবার নেতার মাঝে এ ধরনের আবেগ অনুভূতি সৃষ্টি হয়। এখন এই আবেগ অনুভূতি সৃষ্টির ফলে কি হয়? নেতৃত্বের সমালোচনা, আনুগত্যহীনতা এবং অসহযোগিতা নেতাকে অনেক সময় অসহনশীল করে তোলে। এমতো অবস্থায় কি হবে প্রিয় শিক্ষার্থী? নেতার পক্ষে কার্যকর নেতৃত্ব দান করা সম্ভব হবে না। তারপরে দেখো 6 নাম্বার বিষয়টি হচ্ছে কি যে নিরপেক্ষ মনোভাবের অভাব। একজন নেতা সবসময় কি করবে? সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ মনোভাব নিয়ে কাজ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু নেতা যদি কি হয়? অধস্তনদের সকলের সঙ্গে সমান আচরণ প্রদর্শনে ব্যর্থ হন, সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন, সেক্ষেত্রে কার্যকর নেতৃত্ব কিন্তু তিনি প্রদান করতে পারবে না, যা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় কি হয়? প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো
তো প্রিয় শিক্ষার্থী, এই যে এই 6টি বিষয় দেখো, যে একজন গুড লিডারের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর অপোজিট কিন্তু এই 6টি বিষয়। অর্থাৎ এগুলো হচ্ছে নেতার কিন্তু কি শারীরিক, মানসিক, হ্যাঁ, অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি অভাবে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ এই তার কারণে নেতৃত্ব বিকাশ ঘটতে পারে না। এবার আমরা দেখি যে দ্বিতীয়ত যেটা ছিল আমাদের অধস্তন জনশক্তির সমস্যা। অধস্তন জনশক্তির সমস্যা বলতে আমরা কি বুঝি? যে অধস্তন বা অ-অনুসারী দুর্বল মন, কার্যদক্ষতার অভাব, আনুগত্যহীনতা ইত্যাদি থেকে নেতার পক্ষে কার্যকর নেতৃত্ব দান করা সম্ভব হয় না। এখন এক্ষেত্রে কি হয় দেখো প্রিয় শিক্ষার্থী, অধস্তন জনশক্তি থেকে সৃষ্ট এই সমস্যাগুলো সুষ্ঠু নেতৃত্ব প্রতিষ্ঠায় কি প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এখন কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে দেখো প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার দেখো অধস্তনদের অদক্ষতা। অর্থাৎ নেতা যাদেরকে নিয়ে কাজ করবে সেই অধস্তনরা যদি অদক্ষ হয়, অযোগ্য হয়, তারপর কি অনভিজ্ঞ হয়, তাহলে কিন্তু নেতার পক্ষে তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেয়া, তাদের দ্বারা কাজ আদায় করে নেওয়া বা তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা কিন্তু সম্ভব হয় না। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের কি অধস্তন জনশক্তির ক্ষেত্রে যে সমস্যা, অর্থাৎ অধস্তনদের অদক্ষতাও কিন্তু একটা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে অন্তরায়। 2 নাম্বার বিষয়টি দেখো, যে নেতৃত্বের প্রতি বিরূপ মনোভাব। নেতৃত্বের প্রতি বিরূপ মনোভাব মানে কি, যে অনেক সময় অধস্তনরা নেতার প্রতি কি হয়, বিরূপ মনোভাব সৃষ্টি করে। কখন সৃষ্টি করে? যখন ওই যে একটু আগে আমরা বলছি যে নেতার কিছু কিছু কাজ অধস্তনদের প্রতি ভালো লাগে না, কারণ নেতা সবসময় কি চায়, সে যে কোনো ভাবে কঠোর হয়ে সেই কাজগুলো আদায় করে নিতে চায়। এই আদায় করে নিতে চাওয়ার ফলে কি হয়, তার অধস্তনরা নেতার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে নেতৃত্বের প্রতি অধস্তনদের মনোভাবের উপর কাজের ফলপ্রসূতা কিন্তু নির্ভর করে। এরূপ মনোভাব ভালো হলে যেমনি নেতৃত্ব ফলপ্রসূ হয়, তেমনি মনোভাবটা যদি কি হয়, নেতিবাচক হয়, তাহলে নেতৃত্ব সফলতা লাভ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো অনুসারীরা অনেক সময় তাদের স্বার্থের বিষয়ে নেতাকে সন্দেহ করে, যা নেতৃত্ব দানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। 3 নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের ফাঁকিবাজির মানসিকতা। ফাঁকিবাজি মানে কি, যে যারা অধস্তনরা কিন্তু সবসময় কি চায়, কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তারা কাজে ফাঁকি দিতে চায়। এখন এই ফাঁকি দেওয়ার মানসিকতার কারণে কিন্তু যত ভালো নেতাই হোক না কেন, সে কিন্তু তার অধস্তনদের কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নিতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী দেখো, যে মানুষ, তুমি আমি সবাই কিন্তু কি চাই, সবসময় কিন্তু কোনো না কোনো ভাবে ফাঁকি দিয়ে, জোড়াতালি দিয়ে পার হওয়ার চেষ্টা করি। এটার ফলে কি হয়, ভবিষ্যৎ রেজাল্টে কিন্তু খারাপ হয়ে যায়। ফলে অধস্তনদের এই ফাঁকিবাজির মানসিকতার কারণে কি হয়, দক্ষ জনশক্তি গড়ে উঠতে পারে না, দক্ষ নেতৃত্ব সৃষ্টি হতে পারে না। তারপরে দেখো 4 নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের নেতার উপর অতি নির্ভরশীলতা। অর্থাৎ অধস্তনরা কি করে, নেতার প্রতি অধিক কি হয়, নির্ভরশীল হয়। অর্থাৎ নেতা যতক্ষণ না পর্যন্ত অধস্তনদেরকে কোনো নির্দেশ না দেয়, কোনো আদেশ না দেয়, কোনো পরামর্শ না দেয়, ততক্ষণ পর্যন্ত অধস্তনরা কোনো কাজ করে না বা করতে চায় না। তারপরে দেখো যে 5 নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের আকস্মিক অসহযোগ। আকস্মিক অসহযোগ বলতে কি বুঝি, অধস্তনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আনুগত্য নেতার শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। অর্থাৎ অধস্তনদের কাজটাই হচ্ছে নেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিষ্ঠানে এরূপ সহযোগিতা ও আনুগত্য সবসময় যে বজায় থাকবে এমনটা কিন্তু কথা নয়, তাই না প্রিয় শিক্ষার্থী? কোনো কোনো কারণে আনুগত্যহীনতা এবং অসহযোগিতার সৃষ্টি হলে অনেক সময় কি হয়, ব্যাধির আকারে অন্যদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে, যা থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব হয় না। এটিও নেতৃত্বের জন্য একটি বিশাল সমস্যা। 6 নাম্বার বিষয়টি দেখো তোমরা, যে বিশেষ আনুকূল্য লাভের চেষ্টা। অর্থাৎ কি, মানুষ কি চায়, নেতার সুনজরে আসার চেষ্টা চালায়। কেন চালায়? তার আনুগত্য লাভ হলে কিছু তার ব্যক্তিগত লাভ হতে পারে। এখন দেখো এইরকম মানসিকতা কিন্তু অধস্তনদের মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায়। যেমন অধস্তনদের
মধ্যে কি আছে, অনেকের মধ্যে নেতা বা নির্বাহীর বিশেষ আনুকূল্য লাভের চেষ্টা করে থাকে। এরূপ অপচেষ্টা বাধা দেয়া না গেলে অনেক সময় মোসাহেবি বা দালালি যেটাই বলি না কেন, এটা কি হচ্ছে, নেতার নেক নজরে আসে। অন্যদিকে আরেক দল নেতাকে সন্দেহ করে এবং নেতার বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়। ফলে কি হয়, এই যে গ্রুপিং লবিং এর কারণে নেতৃত্ব বাধাগ্রস্ত হয়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব কি, এখানে দেখো একটা ছবি, এই ছবিটা আমরা কিন্তু গত ক্লাসেও দেখিয়েছিলাম। এখন দেখো যে এই যে নেতা, তিনি কি করছেন, অধস্তনদেরকে কিন্তু কি করছে, তিনি কিন্তু নেতৃত্ব কার্যকর করার জন্য তিনি কি করছে, পরামর্শ দিচ্ছে, তাদের কাজ বুঝিয়ে দিচ্ছে। কিন্তু এই যে দেখো, এখানে দেখো যে নেতা কি বলছে সেটা না শুনে সে কি করছে, সে অন্যদিকে তাকিয়ে আছে, অর্থাৎ সে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের পরিস্থিতির কারণে কিন্তু অনেক সময় কি হয়, অধস্তনদের এই অধস্তন জনশক্তির সমস্যার কারণে নেতৃত্ব ফলপ্রসূতা অর্জন করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব আমাদের তৃতীয়ত যে বিষয়টি আছে, প্রাতিষ্ঠানিক সমস্যা। প্রাতিষ্ঠানিক সমস্যাটা কিন্তু একজন গুড লিডারের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম, সেই বৈশিষ্ট্যগুলোর সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ যিনি নেতা, তাকে কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞানটা থাকা তার মধ্যে জরুরি। অর্থাৎ প্রতিষ্ঠানের সামর্থ্য, পরিবেশ, নিয়ম নীতি ইত্যাদি কাম্যমানের না হলে নেতৃত্ব দানের যে বিরূপ প্রভাব পড়ে তাকে নেতৃত্ব দানের প্রাতিষ্ঠানিক সমস্যা বলে। এখন দেখো, প্রথমে আসছে আমাদের কি, পরিবেশগত বাধা। পরিবেশগত বাধা বলতে আমরা কি বুঝি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপর নেতৃত্বের সফলতা কিন্তু অনেক সময় নির্ভর করে। কেমন করে নির্ভর করে, একটু দেখো যে প্রতিষ্ঠানের পরিবেশ যদি কাঙ্ক্ষিত না হয়, অর্থাৎ সেখানে যে শ্রমিক কর্মীরা কাজ করবে সেই কাজের পরিবেশটা যদি ভালো না হয়, প্রতিষ্ঠানের যদি নিয়ম শৃঙ্খলা যদি ভালো না হয়, তাহলে সেখানে কিন্তু কোনো শ্রমিক বা কোনো কর্মচারী কাজ করতে চায় না। পাশাপাশি পরিবেশগত বাধা অন্য আরো, যেমন দেখো এখানে ইনক্লুড হতে পারে আমাদের পরিবেশের যে দূষণগুলো আছে, এগুলো কি আছে, একজন শ্রমিক কর্মচারীর জন্য কিন্তু ক্ষতিগ্রস্তের কারণ হতে পারে। এখন যদি এই সমস্যাটা, এই যে যিনি নেতা তিনি যদি এই পরিবেশগত বাধাগুলো যদি দূর না করেন, তিনি কিন্তু ভালো নেতৃত্ব দিতে পারবেন না বা ভালো নেতৃত্ব সৃষ্টি হতে পারবে না। এখন দেখো যে 2 নম্বর যে বিষয়টি আছে প্রিয় শিক্ষার্থী, নেতা নির্বাচনে সমস্যা। এখন নেতা কাদেরকে নির্বাচন করা হবে, যাদের যোগ্যতা আছে তাদেরকে কিন্তু নেতা নির্বাচন করা দরকার। কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় যাদেরকে নেতা নির্বাচন করা হয়েছে বা নির্বাচিত করা হয়েছে, তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা ইত্যাদি ব্যাপক কিন্তু একটা ঘাটতি লক্ষ্য করা যায়। যেমন নেতা নির্বাচনেও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠানের একটা বড় সমস্যা। যোগ্য ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে মোসাহেবি পছন্দ করে না, অর্থাৎ তারা অন্যের মুখাপেক্ষী হতে চায় না। অথচ মালিক পক্ষ বা ঊর্ধ্বতন ব্যক্তিপক্ষ অনেক সময় যারা মোসাহেবি করে, যারা দালালি করে, তাদেরকে কিন্তু নেতা নির্বাচন করে থাকে। ফলে অযোগ্য ব্যক্তি নেতা নির্বাচিত হলে কি হবে, সার্বিকভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তারপরে দেখো 3 নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের কি, যে সাংগঠনিক কাঠামোগত জটিলতা। সাংগঠনিক কাঠামোগত জটিলতা এবং জটিল এবং স্পষ্ট হলেও তা কার্যকর নেতৃত্ব দানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। নেতা যদি তার দায়িত্ব, কর্তব্য এবং কর্তৃত্ব ক্ষমতা সম্পর্কে অস্পষ্টতায় ভোগেন, সেক্ষেত্রে তার পক্ষে কার্যকর নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না। ক্ষমতা কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত হওয়ার উপরে নেতৃত্বের কার্যকারিতা নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যিনি নেতা হবে, তার যদি সাংগঠনিক দক্ষতা, তার যদি সাংগঠনিক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তিনি ভালো নেতা হতে পারবেন না। ফলে তার দ্বারা প্রতিষ্ঠান কখনোই ভালো নেতৃত্ব সৃষ্টি করতে পারবে না। 4 নম্বর বিষয়টি দেখো, উপকরণাদির পর্যাপ্ততা। উপকরণাদির পর্যাপ্ততা বলতে আমরা কি বুঝি, যে নেতৃত্ব সফল হওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের, আমরা সংগঠনে বলছিলাম কি,
সকল উপায় এবং উপকরণ একত্রিত করাটাই হচ্ছে কিন্তু সংগঠিতকরণ। এখন এই সংগঠিতকরণ কাজটাই যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু এটা ব্যবহার যথাযথ করা যাবে না। একজন গুড ম্যানেজার, একজন ভালো নেতাই কিন্তু কি করে, তার প্রতিষ্ঠানের আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনশক্তি, পর্যাপ্ত মূলধন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কার্যকর হিসাব রক্ষণ পদ্ধতি ইত্যাদি প্রতিষ্ঠানে থাকলে নেতৃত্ব দান সহজ হয়। কিন্তু যদি উপায় উপকরণগুলোর মধ্যে কি থাকে, কোনো ঘাটতি থাকে, কোনো সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ দেখো যে আধুনিক যন্ত্রপাতি আছে, কলকবজা আছে, পর্যাপ্ত মূলধন আছে, কিন্তু সেগুলো ইউটিলাইজ করার জন্য যদি কি না থাকে, আমাদের পর্যাপ্ত দক্ষ শ্রমিক না থাকে, তাহলে কিন্তু এই উপকরণগুলোর পর্যাপ্ত ব্যবহারটা নিশ্চিত করা যাবে না। অর্থাৎ এই উপকরণগুলোর পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত না করতে পারাটাও কিন্তু কি নেতৃত্ব বিকাশের একটা অন্যতম প্রতিবন্ধকতা। তো প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমরা যে কথাগুলো এখানে বলতে পারি, নেতৃত্ব দানের ক্ষেত্রে এই যে তিনটা বিষয় আমরা বলছি, যে এক নাম্বারটা হচ্ছে নেতার অদক্ষতা, তারপর হচ্ছে অধস্তন জনশক্তির সমস্যা এবং প্রাতিষ্ঠানিক সমস্যা। এই বিভিন্নমুখী সমস্যা সবসময় কি করে, নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। এই সকল সমস্যার সাহসিকতার সাথে যদি মোকাবেলা করা যায় তাহলে কি হচ্ছে, তিনি যোগ্য নেতা হবেন, তিনি প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা দেখো যে এই যে একজন নেতৃত্ব, যিনি গুড লিডার হবেন, তার মধ্যে যদি সব ধরনের ভালো বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে কি হয়, তিনি তার নেতৃত্ব সহজেই দিতে পারেন। কিন্তু এই যে নেতৃত্ব বিকাশের যে তিনটি সমস্যা, নেতার সমস্যা, তারপর অধস্তনদের সমস্যা এবং প্রাতিষ্ঠানিক সমস্যা, এই তিনটা সমস্যায় কিন্তু একজন গুড লিডারশিপ থেকে কি হয়, প্রতিষ্ঠান বঞ্চিত হয়ে যায়। এখন তাহলে আমাদের কি করতে হবে, এই সমস্যাগুলো সমাধান করে কি করতে হবে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে গুড লিডারশিপ তৈরি করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে এই যে পাঠটি আলোচনা হলো নেতৃত্ব বিকাশের প্রতিবন্ধকতা, এটি তোমরা খুব ভালো করে আমার ক্লাসটা আরেকবার তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, পাশাপাশি তোমরা কি করবে, বই থেকেও কিন্তু ভালো করে পড়ে নেবে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের সৃজনশীল কোশ্চেন হতে পারে। এই জন্য তোমাদের বাড়ির কাজ থাকছে। দেখো, বাড়ির কাজ হচ্ছে কি, যে নেতৃত্ব বিকাশের প্রতিবন্ধকতাগুলো বিশ্লেষণ করা। অর্থাৎ যে তিন ধরনের নেতৃত্ব আছে, আবার তিন ধরনের নেতৃত্বের 6, 6, 12 আর 16টি যে পয়েন্ট আছে, এই 16টি পয়েন্টও তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে পড়ে রাখতে হবে। তাহলে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন হলে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো। কিন্তু তার আগে আগামী ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 6 এর নির্দেশনা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে পড়াশোনা করো এবং অযথা বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।